হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। মেহেক, তোমাকে ফোন করেছি এ কারণে যে আমি স্কুটি নিয়ে তৈরি থাকবো। তুমি কিন্তু একদম কৃপানকে ওষুধ খাইয়ে নিচে নেমে আসবে সিঁড়ি দিয়ে, পেছনের দরজা দিয়ে, আর আমি তোমাকে নিয়ে সাই করে চলে যাব অঙ্কিতের বাড়িতেই। এই 4-5 ঘন্টা ভোর না হওয়া অবধি তুমি ওইখানে থাকবেই, আর ভোর ভোর আমি তোমাকে পৌঁছে দিয়ে যাব আবার কৃপানের বাড়িতে। ততক্ষণ তুমি তোমার বরের সঙ্গে চুটিয়ে প্রেম করবে। ফোন রেখে দেয়। কি ব্যাপার বৌমা, এখন কি আমরা ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করতে পারি? হ্যাঁ চলুন। কি বলছে গীতা? কোথায়? ও থানায় রয়েছে, কিছু প্রমাণ পাওয়া গেছে, সেগুলো নিয়ে তদন্ত করছি। কি হয়েছে আমাকে বলা যায় কি? আমাকেও বিশ্বাস করো না তুমি মেহেক? সেটা নয়, আপনি তো আমাদের সবথেকে বড় সাক্ষী। গীতা বৌদি একটা সিম পেয়েছে কিরণকান্তির বাড়িতে, যেটা মনে হচ্ছে সঞ্জয় চৌধুরীর খুনের কেসটাকে সহজ করে দেবে। আমার পাপা যে কেসে ফেসে আছে সেখান থেকে তাকে আমরা উদ্ধার করার জন্য হয়তো বড়সড় একটা প্রমাণ পেয়ে যাব। কি বলছো কি? হ্যাঁ, এখন চলো ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো করে ফেলি। গীতা বড়বাবুকে বলে, দেখুন না, আমি যে দায়িত্বটা দিয়েছিলাম সেগুলো আপনার পালন করেছেন তো? ক্যামেরার মধ্যে কিছু ছবি পাওয়া গেছে, আর যে যে তথ্যগুলো মোবাইলে পাওয়া গেছে সেগুলো সব প্রিন্ট আউট করা হয়েছে। হ্যাঁ। এরপরে কনস্টেবলকে ডাকা হয়। সেখানে একটা খাম রেখেছে ঢালি, সেই খামের ভেতরে ছবিগুলো রয়েছে। গীতা সেগুলো দেখার আগেই পঙ্কজ কাসনবিসকে জিজ্ঞাসা করে যে আপনি দেখেছেন তো? হ্যাঁ। সেখানে আপনি কেস লড়ে কোনো কিছু করতে পারবেন না। কেন? কারণ অগ্নিজিৎ মুখার্জি স্বয়ং পিস্তল ধরে দাঁড়িয়ে আছে সঞ্জয় চৌধুরীকে। তাতে আপনি কি বুঝতে পারছেন? আপনি এই কেসটা কোর্টে নিয়ে গেলেও হয়তো ধোপে টিকবে না। বড়বাবু, আমি এই কেসটা কোর্টে নিয়ে মুভ করছি এবং আমি জিতবো। আমি এতদিন সংসার করছি, দেখেছি আমার শ্বশুরমশাই কখনো খুনি হতে পারে না, কখনো তিনি খারাপ কাজ করতে পারে না। তিনি অনেক ভালো একজন মানুষ। তাই তাকে যারা ফাঁসিয়েছে ওই ধীমান সেনকে টেনে হিঁচড়ে কোর্টে নিয়ে যাব, এমনকি তার সঙ্গে কিরণকান্তি ব্যানার্জিকেও। আপনি চিন্তা করবেন না। এখান থেকে গীতা এলএলবি কোর্টে যাচ্ছে, সেখানেই সবটা না হয় প্রমাণ হয়ে যাবে। আর আপনি তো জানেন খুব ভালো করে, আমি যে কেস হাতে নিই সেটা কখনো হারি না। অগ্নিজিৎ মুখার্জি এবার আমার প্রতিপক্ষ নয়, তাকে বাঁচানোটাই আমার একমাত্র লক্ষ্য। আর তাকে রক্ষা করতে যা যা করতে হয় আমি সেগুলো করবই। এই বলে খামটা নিয়ে চলে যায়। অনেকটা চিন্তায় পড়ে যায় পঙ্কজ খাসনবিস। এদিকে মেহেককে ঘটা করে ভাত কাপড়ের থালা অঙ্কিতের হাতে তুলে দেওয়া হয়, আর বলা হয় আজ থেকে যেন মেহেকের সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব অঙ্কিতের। অঙ্কিত সেগুলো বলে ফেলে। এরপরে মেহেক বসে পড়ে। চারদিকে সমস্ত খাবার দাবার, ভাতের থালা, শাড়ি সবটা সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। আর মেহেক খেতেই যাবে, তখনই তার ফোন বেজে ওঠে। কে আবার ফোন করলো দেখো, তোমার ওই কৃপু নাকি? হ্যালো কৃপু, বলো। তুমি এখন কেমন আছো মেহেক? এই তো, আমাকে স্যালাইন দিয়ে যাওয়া হচ্ছে। কিছু খাওনি তুমি? আমার সামনে ভাত, কাতলা মাছের মাথা, এমনকি চিংড়ি মাছের মালাইকারি, মাছ, মাংস, কষা সব কিছু রান্না হয়েছে, দই মিষ্টি সবটা। এগুলো তো কোনো নতুন বিয়ে বাড়িতে বউয়ের জন্য রান্না করা হয়, আর তা না হলে জন্মদিনে, না হলে বিবাহবার্ষিকীতে। আরে সেটাই তো বলছি, তোমাদের বাড়িতে গিয়ে এত রান্না হয়েছে, আমি খাবারগুলো খেয়ে আসতে পারিনি বলেই আমার খাবার জুটছে না। তুমি বুঝতে পারছো তো আমার কতটা কষ্ট হচ্ছে? আমাকে শুধু স্যালাইনের উপর স্যালাইন দিয়ে যাচ্ছে। তুমি ঠিক আছো তো? তুমি কোথায় আছো বলো না, আমি সেখানে যাই। না, তোমার আসতে হবে না। তুমি তো জানো আজকে আমাদের রিসেপশন আছে, তারপরে রাত্রিবেলা ফুলসজ্জা আছে। আমাকে তো তার আগে যেতে হবে, সুস্থ হতে হবে। বলো, সেখানে গিয়ে তোমার সঙ্গে না হয় কথা হবে। রিপু, এখন আমি রাখি। তুমি তো আমার জান পাখি, তুমি তো একবারেই আমার প্রিয় মানুষ। তুমি চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো। তাই বুঝি? হ্যাঁ। এগুলো বলে ফোন রেখে দেয়। অঙ্কিত বলে, কি ব্যাপার? বাড়ির সবাই এখানে রয়েছে, তোমার এগুলো না বললেই হচ্ছিল না মেহেক? আমার কেমন খারাপ লাগছে। কেন? এগুলো কথা আপনাকে নিশ্চয়ই কেউ এর আগে বলেছে। ধেত্তেরি, এই কথা একদম বলবে না তুমি। দেখো মেহেক, তুমি যে কাঠখড় পুড়িয়ে এতটা কষ্ট করছো, শেষ পর্যন্ত গিয়ে পারবে তো তোমার পাপাকে রক্ষা করতে? কারণ অগ্নিজিৎ মুখার্জি যে চক্রভূয়ে ঢুকেছে সেখান থেকে গীতা এলএলবিও তাকে বের করে আনতে পারবে না। আমি যতদূর জানি শেষমেশ এই সঞ্জয় চৌধুরীর কেসে অগ্নিজিৎ মুখার্জি না ফেসে যায়, তার না জেল জামিনাত হয়ে যায়, তখন কি করবে? এটা হতে পারে না। আমার পাপা কোনো অন্যায় করেনি, তার শাস্তি সে পাবে না। তাকে যে চক্রান্তের জালে ঢোকানো হয়েছে সেখান থেকে তাকে ঠিক রক্ষা করা হবে। এরপরে মেহেক খেতে শুরু করে। এলিন বসে আছে, সবাই খুব আনন্দ হৈ হৈ করে। মেহেকের শাশুড়ি বলে, কি ব্যাপার, আজকে আমাদের বাড়িতে রিসেপশন হবে না? আত্মীয় স্বজনরা দেখবে না তোমাকে?
আর তোমার গীতা বৌদি কি বলছে? থাক না মা, গীতা বৌদি যেরকমটা বলে সেরকমটাই আমাদের চলা উচিত। কোনো বিপদ ডেকে আনার দরকার নেই তো, পরে না হয় এসব কিছু করা যাবে। সমস্যা কোথায়? এখনই তো তাড়াহুড়োর কিচ্ছু বাদেনি। অগ্নিজিৎ মুখার্জির কাছে ফোন করে কিরণকান্তি, বলে আপনার মেয়ে কোথায়? সে তো মাথা ঘুরে পড়েছিল, অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে। সে এখন কেমন আছে বলুন তো? অগ্নিজিৎ মুখার্জি সামান্য ঘাবড়ে যায়, তারপর বলে হ্যাঁ, আমাদের মেহেক খুব অসুস্থ। ওর আগে থেকেই মাথা ঘুরে যায়, হঠাৎ প্রেশার ফল করে, ও অসুস্থ হয়ে যেত। আর তার কারণেই এসব কিছু হয়েছে। আজকে না খেয়ে উপোস ছিল না, তার জন্য। তবে আমার মেয়েটা কিন্তু আপনার ছেলে কৃপানকে খুব ভালোবাসে, সবসময় কৃপু কৃপু বলতেই থাকে। আমার ছেলেও তাই, একদম মেহেক অন্তপ্রাণ, মেহেককে খুব ভালোবাসে, সবসময় মেহেকের কথাই বলে আমার ছেলেটা। তাই তো ওদের বিয়ে হয়েছে, ওরা এখন সুখী হোক, সেটাই ভালো। মেহেকের কী রোগ হয়েছে? তখনই অগ্নিজিৎ মুখার্জি কী বলবে বুঝতে পারে না। তার সামনে একটা ডায়েরি থাকে শেক্সপিয়ারের, সেখান থেকে একটা এত বড় নাম বলে দেয় আর বলে এই রোগটা খুব সাংঘাতিক, খুব সাবধানে থাকতে হবে মেহেককে, খুব যত্ন টেক কেয়ার করতে হবে। আপনি চিন্তা করবেন না, সেগুলো আমরা না হয় করে নেব এখন। ও ফুলসজ্জার আগে এই বাড়িতে আসতে পারবে তো? কেন পারবে না? তার জন্যই তো ওকে নিয়ে যাওয়া হয়েছে, সুস্থ করে ফুলসজ্জার আগে ওই বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। দেখবেন ফুলের মধ্যে যেন কাটা না থাকে। কি? কিছু না, এ বলে ফোন রেখে দেয়। কি ব্যাপার স্বস্তিক, কি হবে বলতো? মেহেক কি পারবে সত্যি সত্যি অঙ্কিতের সঙ্গে গিয়ে নিজের নতুন জীবনটা শুরু করতে? কেন পারবে না? তোমার বৌমা আছে তো গীতা এলএলবি, তোমার বুদ্ধির কোনো চিন্তা করতে হবে না। মেহেক ঠিক ওর বরের কাছে গিয়ে ফুলসজ্জা করে আসতে পারবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, গীতা যা খেল দেখাচ্ছে না, ওদের একদম নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, এরকমটাই দরকার ছিল। ও এসেছে বলেই আমাদের পরিবারটা সম্পূর্ণ হয়েছে, তা না হলে আমরা হয়তো অনেক বড় বিপদে পড়ে যেতাম। স্কুটি করে গীতা মেহেককে নিয়ে যায়, আর এরপরে মেহেক বলে এখন আমি যাচ্ছি। কি করছো কি? আমার ঘাড়ে হাত দাও, তুমি অসুস্থ, সেরকম ভান ধরতে হবে তো? আর এই যে আমি টেপ রেকর্ডারটা নিয়ে এসেছি, সেখানে অ্যাম্বুলেন্স কোথায়? অ্যাম্বুলেন্সের শব্দ রেকর্ড করে এনেছি, শব্দটা বাজিয়ে দেয়। ভজন, কৃপান, কিরণকান্তি তারা শুনতে পারে, বলে ওই তো অ্যাম্বুলেন্স হয়তো এসে গেছে, ওরা তাহলে এলো। তখনই মেহেককে নিয়ে ভেতরে আসে, বলে এখন তুমি ঠিক আছো তো মেহেক? আমার মাথাটা খালি ঘুরছে জানো তো, আমি শুধু স্যালাইন দিয়ে গেছে আমাকে, আমার এতটা খারাপ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তবে সব জায়গায় আমি কৃপুকেই দেখছিলাম, ডাক্তার, নার্স, সেখানে থাকা ডেড বডি, এমনকি আশেপাশে সবার মধ্যে কৃপুকে দেখছিলাম। কি বলছো কি? হ্যাঁ, জানো তো কৃপু, আমি তোমাকে খুব মিস করছিলাম। দেখুন, মেহেককে এখন ভিতরে নিয়ে যেতে হবে, ওকে তো সাজগোজ করাতে হবে, রাত্রে তো ফুলসজ্জা রয়েছে। কোন হাসপাতালে ছিল ও? কোথায় প্রেসক্রিপশন কোথায়? দেখো কৃপু, এই ভজন মিত্তির আমার পেছনে খুব লেগেছে, তখন থেকে আমার প্রেসক্রিপশন চাইছে, আমার সঙ্গে নানাভাবে রুড বিহেভ করছে, তুমি কিছু বলবে না? এই ভজন মিত্তির, তুমি দেখতে পাচ্ছ না যে খুব অসুস্থ মেহেক? তুমি কেন এই ধরনের কথাবার্তা বলছো? এখন প্রেসক্রিপশন পেলে এটা নিয়ে গবেষণা করতে আর একটা শুরু করবে, তাই তো? চুপ থাকো। কিরণকান্তিও রেগে যায়, বলে বাড়ির বউ অসুস্থ, আমি কিন্তু ঘুষি মেরে তোমার না কুড়িয়ে দেবো। তুমি চেনো না আমাকে, এখনও অনেকটা শক্তি রয়েছে আমার, বেশি তেরিবেলি করলে তোমাকে কিন্তু এই চাকরি থেকে বরখাস্ত করে দেবো, অন্য লাইয়ের খুঁজবো আমি। সমস্যা কোথায়? মেহেককে নিয়ে যাচ্ছে, তখনই বলে ওর কী রোগ হয়েছে যেন? ওর বাবা একটা বললো, কি নিউমোনিয়া? অন্য কিছু না, কি যেন একটা রোগ। তখনই গীতা চুপ করে তার শ্বশুরমশাইকে ফোন করে আর বলে কী নাম বলেছেন মেহেকের অসুস্থতার বিষয়ে? কারণ ওরা জানতে চাইছি। তখনই আবার অগ্নিজিৎ মুখার্জি ডিকশনারি দেখে গীতাকে নামটা বলে দেয়, এত বড় একটা নাম যেটা শুনে গীতা নিজেই মনে রাখতে পারছে না। এরপরে যখন জিজ্ঞাসা করে তখনই রোগটার নাম বলে, সেটা শুনে কৃপানের মাথা ঘুরে যায়। তার বাবা মা সবাই বুঝতে পারে যে আসলে মেহেকের অনেক বড় কিছু একটা হয়েছে। পদ্ম চলে আসে, বলে মেহেক দিদি তুমি চলে এসেছো? হ্যাঁ। মেহেককে চোখ টিপে দেয় আর এরপরে বলে চলো, তোমাকে ভেতরে নিয়ে যেতে হবে তো, সাজগুজ করাতে হবে, তুমি চলো। এই বলে মেহেককে ভেতরে নিয়ে যাওয়া হয়। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। আবার ভজন, তোমাকে বললাম না চুপ করে থাকতে, কেন তুমি সেগুলো বুঝতে পারছো না? অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে, বলে গীতা সব কিছু ঠিকঠাক হবে তো বাবা, আপনি চিন্তা করবেন না, আমি যখন আছি আপনার টেনশন কিসের? ওই যে এক গ্লাস দুধ খাওয়াতে হয় না বরকে, কৃপানকেও সেরকম মেহেক নিজে হাতে খাইয়ে দেবে, আর এরপরে কৃপান ঘুমিয়ে পড়বে। মেহেককে পেছনের দরজা দিয়ে অঙ্কিতের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, এরপরে সেখান থেকে নিয়ে আসারও দায়িত্ব আমার, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু দেখতে থাকুন না কি হয়। কারণ আমি তো বুঝতে পারছি ওই কিরণকান্তি এবং ধীমান দুজনে মিলে আপনাকে যেভাবে ফাঁসিয়েছে, সেখান থেকে একমাত্র আপনাকে এই কৌশলই বাঁচাতে পারবে, তাছাড়া কেউ নয়। ও হঠাৎ করেই মেহেক বলছে আমার খুব গরম লাগছে, আমাকে বাতাস করো। কৃপান সেখানে থাকা কুশন দিয়ে বাতাস করছে আর বলছে দেখুন না,
সবখানে আমাকে দেখছে, কতটা ভালো নয়। মেহেক আমাকে কত ভালোবাসে। কৃপান গলে যায়। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মেহেক কৃপানকে দিয়ে ভজনকে তাড়ালো। গীতা ফুলশয্যায় কৃপানকে ওষুধ খাওয়ানোর প্ল্যান করলো। আজকে যেভাবে মেহেক কৃপানকে বোকা বানিয়েছে, গীতার পরামর্শ বুদ্ধি নিয়ে এরপরে বেশি দিন কিন্তু এরকমটা চলতে পারবে না। কারণ কৃপান কোনো না কোনোভাবে সে টের পেয়ে যাবেই। আর ভজনের যেহেতু সন্দেহ হয়েছে, এরপরে নানাভাবে এগুলো নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়ে যাবে। এবার মেহেক এবং অঙ্কিতের জীবনটা কি করে রক্ষা করবে কৃপানের হাত থেকে গীতা, জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।